আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো প্রিয় সুধীবৃন্দ, আজকে আমি এই যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এই যে কার্য বিধিমালা 1996, এর আর এক নাম রুলস অফ বিজনেস 1996, তো এর আলোকে বিভিন্ন বিধি আছে। তো কোন বিধিগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি এই যে কার্য বন্টন। বিধি 3-এ বলা আছে, কার্য বিধিমালা 1996-এর বিধি 3-এ বলা আছে যে এই কার্য বন্টন সম্পর্কে বিভিন্ন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় এবং সচিবালয়ের যে সমস্ত কাজসমূহ বন্টন কিভাবে হবে সেই সম্পর্কে বলা আছে কার্য বন্টনে। এরপরে আসি মন্ত্রণালয় বা বিভাগের কাজ কি, এটা বিধি 4-এ বলা আছে এদের কাজ কি। যেমন নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়নের মূল্যায়ন, আইন প্রণয়ন সংক্রান্ত পদক্ষেপ, সংসদে দায়িত্ব পালনের মন্ত্রীকে সহায়তা করা, এইগুলি উচ্চ পর্যায়ের কর্মচারী উপস্থাপন, প্রধানমন্ত্রী কর্তৃক সময় নির্ধারিত অন্যান্য বিষয়, এইগুলি হচ্ছে এই বিভিন্ন বিভাগ বা মন্ত্রণালয়ের কাজ। এই প্রশ্নটি কম এসেছে, তাই 2টা স্টার দেয়া। উপরের প্রশ্নটি বেশি এসেছে। উপরের প্রশ্নটির উত্তর কিন্তু বড়, সম্পূর্ণ বলতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমি সংক্ষেপে আলোচনা করেছি। এবার আসি রাষ্ট্রপতির নিকট সরাসরি প্রেরণ। বিধি 6-এ বলা আছে, এটা আসেনি পরীক্ষায় ইতিপূর্বে, আমি তো দেখিনি, পরীক্ষায় আসেনি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নিকট প্রেরণ, এটাও শাস্তি একবার এসেছিল মনে হয় 2022 সালে, অতটা ইম্পর্টেন্ট না। প্রধানমন্ত্রীর নিকট সরাসরি প্রেরণ, এই প্রশ্নটিও একই আমি আসতে দেখিনি পরীক্ষায়, অবশ্য প্রশ্নে আমি দেখি নাই কখনো আসতে। এবারে এই প্রশ্নটি, এই যে হলুদ কালার দেওয়া আছে, আচ্ছা এই যে হলুদ কালার যেগুলো দেওয়া আছে এইগুলি কিন্তু টপ ইম্পর্টেন্ট। এই যে 3 স্টার দেওয়া আছে, এগুলি বেশি পড়বো আমরা। যেমন এখানে একটি প্রশ্ন অনেকবার এসেছে, প্রায় 5 বার এসেছে এই প্রশ্নটি, সেটা হচ্ছে মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে পরামর্শ। বিধি 10-এ বলা আছে, এই রুলস অফ বিজনেস 1996-এর বিধি 10-এ বলা আছে যে মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে পরামর্শ। তো পরামর্শের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি পরামর্শ করবে বা কিভাবে উপস্থাপন করবে, কোনগুলি পরামর্শ করা যাবে না, সেই সমস্ত বিষয় সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। তো এখানে অনেক বড় প্রশ্নের উত্তর, অনেক বড় বলতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য এটা আমরা বই থেকে পড়ে নিতে পারবো। যেমন একটি ছোট্ট বলি যে প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রণালয় বা বিভাগতে যে কোনো বিষয়ে তলব করতে পারেন। আরও বলা আছে, কোনো মন্ত্রী যে কোনো মন্ত্রণালয় বা বিভাগের কোনো বিষয় দেখতে চাইতে পারেন এবং যদি তার মন্ত্রণালয় বা বিভাগের কোনো নিষ্পত্তির জন্য প্রয়োজন হয়, অর্থাৎ কোনো মন্ত্রী ইচ্ছে করলে অন্য মন্ত্রণালয়ের কোনো বিষয় দেখতে চাইতে পারেন যদি তা নিজের মন্ত্রণালয়ের সাথে রিলেটেড হয়, এটা বলতে চাচ্ছি। একইভাবে অর্থমন্ত্রী অর্থ সংক্রান্ত যে কোনো বিষয় দেখার জন্য তলব করতে পারেন। আবার আরও বলা আছে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আইনগত বিষয় দেখার জন্য অন্যান্য মন্ত্রণালয়কে তলব করতে পারেন। এই যে বিষয়গুলি, যে কোন কোন মন্ত্রণালয় বা আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে যে সম্পর্ক, এই বিষয় সম্পর্কগুলো সম্পর্কে এখানে বলা আছে। আরও আছে, কিন্তু আমি কয়েকটা বললাম। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে প্রথম 2টা হলুদ কালি আর নিচেরটা হলুদ কালি, এই 3টা এখানে গুরুত্বপূর্ণ, তার মধ্যে নিচেরটা বেশি গুরুত্বপূর্ণ। আরও আছে মন্ত্রিপরিষদের বিভাগের সাথে সম্পর্ক, এগুলো ওই সাদা কালারগুলি লেস ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট না। আমরা ওই যেগুলি হলুদ কালার দিয়ে আছে ওগুলি বেশি পড়ব। এবার আসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ। বিধি 12-তে বলা আছে, বিধি 12-তে বলা আছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা 23 বার এসেছে। এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ, এইটা কিন্তু 23 বার এসেছে প্রশ্নটি। যেমন শিক্ষা মন্ত্রণালয় যদি পদ সৃষ্টি করতে চায়, পদ সৃষ্টি বা বিলোপ সাধনের ক্ষেত্রে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শের প্রয়োজন আছে। শাখা ব্যতীত কোনো মন্ত্রণালয় বা বিভাগের কার্য বন্টন ইউনিট গঠনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শের প্রয়োজন আছে। সংযুক্ত দপ্তর সৃষ্টি বা পুনর্গঠন, বেতন স্কেল এবং তদূর্ধ্ব যে কোনো পদ কমিশনের আওতার বহির্ভূত রাখা হয়েছে বা তাতে প্রাথমিক নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপক সম্পর্ক রয়েছে, আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে বিশেষ করে। সেই জন্য এই প্রশ্নটি এই 23 বার এসেছে। কল্পনা করা যায় কত ইম্পর্টেন্ট প্রশ্নটি।
তো এটা আমরা আরও বইতে আছে, আমরা পড়া নেওয়ার চেষ্টা করব। এবার আসি অর্থ বিভাগের সাথে পরামর্শ। অর্থ ছাড়া তো কোনো টাকা পয়সা ছাড়া তো কোনো কিছুই হবে না, তাই না? তো অর্থ বিভাগের সাথে পরামর্শও কিন্তু এই প্রশ্নটি 17 বার এসছে। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন অর্থ ছাড়করণ ও রাজস্ব ব্যয় ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হবে, যে কোনো মন্ত্রণালয়। যে ব্যয়ের জন্য বাজেট এর কোনো সংস্থান নেই, এই বিষয়গুলি অবহিত করবে। শুল্ক, কর, ফি ধার্য করা, ঋণ প্রবর্তন করা, বাজেট মঞ্জুরির আওতায় প্রধান খাতসমূহের মধ্যে পুনরায় উপযোজন স্থাপন করা, হিসাব সমন্বয় এবং বাজেট প্রাক্কলনের পদ্ধতিকে পরিবর্তন করা। এছাড়াও আরও রয়েছে, কিন্তু আমি কয়েকটা বললাম, ঠিক আছে? আমদানি রপ্তানির বিভিন্ন নীতি কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অর্থ মন্ত্রণালয়ের সাথে অর্থ সম্পর্কিত বিভিন্ন মন্ত্রণালয়ের যথেষ্ট পরামর্শের প্রয়োজন আছে। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই দুইটা প্রশ্ন, ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ, এটা এসছে কতবার যেন 23 বার, কল্পনা করা যায়। আর এই যে এই পরের প্রশ্নটি অর্থ বিভাগের সাথে পরামর্শ বিধি 13-তে যে বলা আছে, এটা এসছে 17 বার এই প্রশ্নটি। এছাড়াও এই যে আইন বিভাগের সাথে পরামর্শ, আইন ও বিচার বিভাগের সাথে পরামর্শ বিভিন্ন ক্ষেত্রে করার প্রয়োজন হয়, এই প্রশ্নটি 3 বার এসেছে, 3 বার। মন্ত্রিসভায় যে কোনো বিষয় উত্থাপন করতে হয় বিধি 16, অর্থাৎ মন্ত্রিসভায় যে সকল বিষয় উত্থাপন করতে হয়, মানে মন্ত্রিসভা, তাই না? মন্ত্রণালয় তো আলাদা আলাদা মন্ত্রণালয়, কিন্তু সব মন্ত্রণালয় মিলেই তো মন্ত্রিসভা হয়। তো সেই মন্ত্রিসভায় ক্যাবিনেটে এই যে সকল বিষয় উত্থাপন করতে হয় সেটি বিধি 16-তে বলা আছে, তাই না? এই প্রশ্নটি কিন্তু 15 বার এসছে। যেমন অধ্যাদেশ জারি সহ আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়সমূহ এই সংসদীয় বিশেষ করে মন্ত্রিসভায় উপস্থাপন করতে হয়। তারপর যুদ্ধ ঘোষণা ও যুদ্ধ অবসানের ঘোষণার সংক্রান্ত বিষয়সমূহ, এরকম খুব গুরুত্বপূর্ণ, যেগুলি সংসদের রাষ্ট্রপতির ভাষণ ও বাণীসমূহ, বিশেষ করে জরুরি অবস্থা ঘোষণা এবং প্রত্যাহার সংক্রান্ত ইস্যু, ঋণ প্রবর্তনের প্রস্তাব সংক্রান্ত ইস্যু, এরকম অনেক তথ্য আছে যেগুলি বিশেষ করে এই মন্ত্রিসভায় আলোচনা করতে হয়, উত্থাপন করতে হয়। এগুলি আরও আছে, কিন্তু আমি কয়েকটা বললাম। তো আমরা অবশ্য বই থেকে এগুলি পড়ে নিব, বলতে গেলে এখন অনেক সময় লাগবে। এইগুলাই সাধারণত এই আইনের বা কার্য বিধিমালার ইম্পর্টেন্ট তথ্য। আরও 2-3টা আছে, এগুলো যে সাদা কালার দিয়ে রেখেছি আমি, এগুলো লেস ইম্পর্টেন্ট, আসে না খুব একটা পরীক্ষায়। পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপরের একটা, আর এই অর্থ বিভাগের সাথে সম্পর্কিত, এবং এই যে মন্ত্রিসভায় যে সমস্ত বিষয় উত্থাপন করতে হয়, এইগুলি অনেকবার এসেছে। যেমন এই যে জনপ্রশাসন এর সাথে পরামর্শ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ বিধি 12-তে বলা আছে, এটা এসছে 23 বার। অর্থ বিভাগের সাথে সম্পর্ক, এই প্রশ্নটি এসছে 17 বার। এবং মন্ত্রিসভায় যে সকল বিষয় উপস্থাপন করতে হয়, এই প্রশ্নটি এসেছে 15 বার। তাহলে এইগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব পরীক্ষার জন্য। অবশ্য বই পড়তে হবে, আমি এমনি কোনগুলি ইম্পর্টেন্ট সেগুলি জানানোর জন্য আজকে আলোচনা করেছি। তো প্রিয় সুধীবৃন্দ, আমি অল্প অল্প করে আলোচনা করি, বিশেষ করে শুনলে বেশি মনে থাকে। তাই আমরা যদি শুনি তাহলে অনেক সময় মনে থাকবে, সেই জন্য আলোচনা। পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।